বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসায় এসে শুনি আমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আমি তো খুশিতে আত্মহারা। বয়ফ্রেন্ডকে জ্বালানোর একটা উপায় পেয়েছি ভেবে আমাকে দেখতে আসা পাত্রর সাথে ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। বেটা দেখবে আর জ্বলবে। বলে কিনা 1 সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে দেখাতে। আরে 1 সপ্তাহ কেন, মাত্র কয়েক ঘন্টায় তো জুটে গেল, তাও আবার সোজা বিয়ের জন্য পাত্র হিসেবে। বিকেলে ভাইয়ের বউয়ের সাহায্যে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে ছেলের মা ও চাচির প্রশ্নের উত্তর দিলাম। তাদের কথোপকথন শুনে মনে হলো আমাকে পছন্দ হয়েছে। এক পর্যায়ে ছেলের চাচি বললেন ছেলে মেয়ের আলাদা কথা বলা দরকার। যাক, এতক্ষণে কাজের কথা বলল কেউ। আমি তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। ভাবি আমাকে রুমে বসিয়ে রেখে গেল। মিনিট খানিক পর আমাকে দেখতে আসা পাত্র এলো। তার উপস্থিতি টের পেয়ে আমি নতমুখে বললাম, আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আর কথাবার্তার প্রয়োজন নেই, আসুন একটা সেলফি তুলি। সেলফি কেন তুলবেন? দুপুরে ব্রেকআপ হওয়া এক্সকে দেখাবেন বলে? তাকে জেলাসি ফিল করাবেন? ফোনের ক্যামেরা মাত্র অন করব এমন সময় অতি পরিচিত গলায় উক্ত বাক্য শুনে মৃগী রোগীর মতো আমার হাত পা কাঁপতে লাগলো। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে বিকট আওয়াজ হলো। আমি বিস্ময় দৃষ্টিতে চোখ তুলে তাকাতে মাথাটাও ঘুরে উঠলো। এবার আমি কাকে দেখছি? পাত্রের জায়গায় আমার ব্রেকআপ হওয়া বয়ফ্রেন্ড রাহাত কোথা থেকে এলো? কি ভেবেছিলে আমার সাথে 2 বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে? আমি রাহাত বেঁচে থাকতে তা অসম্ভব। বিয়ে তো তোমার আমার সাথেই হবে এবং আজই হবে। আমি তখন বললাম, বিয়ে? কিসের বিয়ে? আমি তোমাকে বিয়ে করব না। তাছাড়া আজ দুপুরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তখন সে বলল, সে তো ভালো কথা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের ইতি টানা হয়ে গেছে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের সূচনা করব। তোমার অভিযোগ আমি তোমাকে সময় দেই না। ঝগড়াটার মেইন টপিক ছিল এটা, তাই না? সেই জন্য পাকাপোক্ত ব্যবস্থাটা করে নিচ্ছি। গার্লফ্রেন্ডকে না পারি, বউকে যথেষ্ট সময় দেব। আমি কিছু বলতে নিলে আগমন ঘটলো ভাবির। সে দরজায় টোকা দিয়ে বলল, তিশা আর কত কথা বলবে? বাকি কথা না হয় বিয়ে হয়ে যাওয়ার পর বলো। এখন হবু বরকে নিয়ে ড্রয়িং রুমে এসো, বড়রা অপেক্ষা করছেন। রাতে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। রাহাত আমার আব্বু আম্মু ভাইয়া ভাবিকে কিভাবে ম্যানেজ করেছে একমাত্র সেই জানে। অথচ আমার আব্বুর ভীষণ ইচ্ছে ছিল আমার বিয়েটা ধুমধাম করে দেবেন। আমি আবার পরিবারের বিরুদ্ধে কখনো তেমন দ্বিমত করিনি, আজও করলাম না। রাহাতকে যেহেতু তাদের পছন্দ হয়েছে, ঝামেলা বাড়িয়ে লাভ কি? করে নিলাম বিয়ে। দুপুর থেকে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত রাহাতের প্রতি আমার যে রাগ অভিমান ছিল এখন তার ছিটে ফোটাও নেই। বরং নিজের বোকামির কথা ভেবে খারাপ লাগছে। কেমন নাচতে নাচতে সেজেগুজে পাত্রের সামনে বসে পড়েছিলাম। ভাগ্যিস পাত্রটা অন্য কেউ নয়, রাহাতই ছিল। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতো। আর আজকের ঝগড়াটা ছিল রাহাত গত 2 দিন আমাকে একটুও সময় দেয়নি। রাগের মাথায় তাকে ব্রেকআপ বলে বাড়ি ফিরেছিলাম। আহা, কি সৌভাগ্য! ব্রেকআপ করে একেবারে তার সহধর্মিণী হয়ে গেলাম। 9 বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী। সেজন্য রাহাতের সকল পছন্দের খাবার রান্না করেছি। সে বিকেলে ফিরবে অফিস থেকে। দুপুরের মধ্যে সব রান্না শেষ করে রেডি হয়ে বেরিয়ে গেলাম কেক আনতে। কেক নিয়ে বাসায় ফিরতে শাশুড়ি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এত সব রান্না করেছো কেন আজ? আর এই কেক এনেছো কেন? আমি হাসি মুখে উত্তর দিলাম, আজ আমাদের বিবাহ বার্ষিকী মা, তাই তো আপনার ছেলের পছন্দের খাবারগুলো করেছি। কেকটাও সে উপলক্ষে আনা। শাশুড়ির মুখটা আরো গম্ভীর হয়ে গেল। তিনি তাচ্ছিল্য করে বললেন, বিয়ের 9 বছর হয়ে গেল, এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারলে না, অথচ রং ঢং ঠিকই চলে। শোনো বৌমা, আগামী 6 মাসের মধ্যে যদি সুখবর না দিতে পারো তাহলে রাহাতকে আমি আবার বিয়ে করাবো। শাশুড়ি কথাগুলো বললেন শক্ত গলায়। 2 চোখে পানি ভিড় করলো আমার। নিজেকে সবচেয়ে বড় অসহায় জীব বলে মনে হচ্ছে এই মুহূর্তে। একটা বাচ্চার জন্য আমি তো কম চেষ্টা করছি না। ডাক্তার দেখিয়েছি অনেকবার, কবিরাজে ঔষধও খেয়েছি। আল্লাহর কাছে প্রতিটি মোনাজাতে চাই। তারপরও যদি কনসিভ না করি, কি করার আছে আমার? দুশ্চিন্তায় হাতের কেকটা কখন মেঝেতে পড়ে গেছে টের পাইনি। মাথায় একটাই চিন্তা ঘুরছে, রাহাত সত্যি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বউ করে আনবে? না না, এসব কি ভাবছি আমি? রাহাত আমাকে ভীষণ ভালোবাসে। আমার জায়গা সে অন্য কাউকে কখনো দেবে না। বিকেলে না ফিরে রাহাত বাড়িতে ফিরলো রাতে। রুমের লাইট বন্ধ করে শুয়েছিলাম তখন আমি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। রাহাত রুমের লাইট অন করে ঘড়ি ফোন ব্যাড সাইড টেবিলে রেখে বলল, তিশা আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি হয়তো খাওনি, যাও খেয়ে নাও। ব্যাস এটুকু বলে সে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি অবাক হয়ে শুধু দেখলাম তাকে। সময়ের সাথে সাথে কি আমিও তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছি? অনুভূতিগুলো এতটাই ফিকে হয়ে গেছে যে আজকের দিনের কথা সে ভুলে গেল। এছাড়া সে জানে রাতে তাকে ছাড়া আমি খাই না, অথচ কত সাবলীলভাবে বলে দিল খেয়ে নিতে। বিয়ের প্রথম দিকে খেয়ে আসলে আমাকে